যে লোক মারা গেলে কি হবে, পাশে এসকেরা আছে পলিটিন এসকেরা আছে, এসকেরা বইলে আর মনে ফেলে দেখ শুনে লোকটা আমার মনটা খারাপ হয়ে গেল, আমার মনটা খারাপ হয়ে গেল। দাঙ্গারে এ কথা বলে কি বলতে পারবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মুজাম্মেল হক। আজ আমার সঙ্গে আছেন শেখ সাম্মান ভাই। আজকের ভিডিওটি বিশেষ করে যারা ইতালিতে আসবেন পরিকল্পনা করছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমরা এমন কিছু তথ্য শেয়ার করব যা আপনার যাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনার জন্য সত্যি কাজে আসবে। তাই অনুরোধ করছি ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে, তাই সাথে থাকুন। লিবিয়াতে আপনি আসতে গিয়ে আপনার সাথে কি কি ঘটেছে এবং লিবিয়া দিয়ে ইতালি আসাটা কি আপনি নিরাপদ মনে করেন? যারা আসতেছে তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে আসতে বলবেন নাকি তাদেরকে আপনি কি বলবেন? আপনি বিস্তারিত বললে তারা বুঝতে সহজ করবে। আমি শেখ সাম্মান বলতেছি আপনাদের মাঝে। তো আমি বাংলাদেশ থেকে বলতেছি, ভালো লাগলে আসবেন, না লাগলে আপনাদেরকে তো আমি হচ্ছিল আমার 3 বছর না 2.5 বছর আমার লিবিয়ার বয়স। আমি যখন আসছি আমি বাংলাদেশ থেকে এক দালাল ধরে আসছিলাম, ঠিক আছে। ওই দালালের সাথে আমার কন্ট্যাক্ট ছিল 16 লাখ টাকা কন্ট্যাক্ট। তো 16 লাখ টাকা কন্ট্যাক্ট আসছিলাম। তো আমার 2.5 মাস পর্যন্ত আমি ক্যাম্পে ছিলাম। ক্যাম্পে থাকার পরে আমি পাইনি আমি পাবো বাপ আমাদের বাসায় একটু রেট করবেন, যেহেতু 10 রেটটা করছে। তো আমার প্ল্যান ছিল আগে থেকে যে আমি যদি কোনো রেড মেড খাই বা যা কিছু হোক, আমার তো টার্গেট ছিল যে আমি ওই জায়গায় পলাবো। 30টা রুম আছে, রাত 10টার সময় আমার বাসায় রেড করছে। তো আমি কি করলাম, আমার পাশে একটা রুম ছিল, জামা কাপড় ব্যাগ থেকে রুম। তো আমি ওইটার ভিতরে ব্যাগের ভিতরে পলাইছি, তাও দেখি দেখা যায়। তো কি হতো, লোকজন দেখি ছিটা শুরু হয়ে গেছে, ছাদের ভিতরে লাফায়, ওই মতো দৌড়ে ওই মতো দৌড়ে। আমার দেখে ব্যাগে ছিলাম প্রায় 5-10 মিনিট ছিলাম। ওদের কাজ হয় না, পরে বাইরে জুতো মুজো করে প্যান্ট করে আমার হাতে ছিল 4-5টা লোক ছিল, সবাই পলাইছে। তো আমি আর পলাইতে পারিনি। তো আমার কিছু কিছু লোক বলছিল যে ভাই আপনি আমার বাউন্ডারিটা ট্যাগ দেন, একটু মানে ওই পাশে পার করে দেন, আপনারা আমি হেল্প করতেছি, আমি আপনার নিতেছি। তো আমার কই আমি সবাই মুছে করে সবাই পার করে দিচ্ছি বাউন্ডারি। তো আমার আর কেউ নেয়নি, ওরা আমি একলা হয়ে গেছি। তো আমি বললাম কি, আমার পাশে একটা বাউন্ডারি ছিল, মোটর তার আছে না, তারটা মনে করেন এমনি আমি দেখিনি, অন্ধকারে দেখা যায়নি। তো আমি ওই তারটা ধরে মুভি উঠতে গেছিলাম আমি ট্যাক্টিংয়ের জন্য। তো আমি ফার্স্ট নিচে পড়ে গেছি। তো পড়ে যাওয়ার জন্য আমি কি করলাম, পাশে একটা কাটা একটা ইয়ে আছে, ডিরাম আছে, ওই ডিরামের ভিতরে আমি পলাইলাম, যে তাও দেখা যায়। পরে কি করবো পরে একটা ফলে একটা টেরে আছে, ওই টেরে আমি মাথায় নিয়ে রাখলাম, যে তাও দেখা যায়। তো কি করবো, তো এই দেশে জৈতুন গাছ লিগে যারা আছেন তারা চিনবেন অবশ্যই, ইটালি যারা আইছেন তো জানেনই। তো মানে এই দেশে জৈতুন গাছ বেশি একটা বড় না, মনে করেন 3-4 হাত উঁচা, এই বেশি বড় হয় না এগুলো। তো আল্লাহর এক রহমত, তো আমি গাছে উঠে গেলাম। তারপরে আমি যে বইলাম শুধু অনেকটা ডাল, বিশেষ করে না ভাই, মানে আল্লাহর এক রহমত ছিল বাইকে আছি। তো মনে করেন ওই ডালে আমি বই রয়েছি। তো আমি পাশে দিকে চোখ দিচ্ছি, পাশে একটা বিলের বসা, কালো একটা বিলের বসা। তো কালো বিলেটা আমাদের তাকাই রয়েছে, আমি এরকম বসে রয়েছি। তো এর ভিতরে লিবিকা সবাই আইছে, আমাদের বাকি সব চেকমেট করলো, কি কি আছে সব স্টিক নিয়ে আসবে, পরে আপনার রড নিয়েছে, পরে একটু নিয়ে এসে পরে চমড়ো নিয়ে এসে নিয়ে আসার কারণ আছে কি, যে হকিটুকি জায়গা বলে ব্যাক আপনার যখন বাউন্ডারি ট্যাক্টে যেগুলো চলে যায় না, তো মনে করেন ওই যে ওই হকিটুকি টাইমে করে নামায় নিয়ে মনে করেন আমার পাশে রাখার পরে, তো আপনি যে 47 কয়েকটা গুলি মারছে, মিস্টেক করে গুলি মারছে বাংলা ধরার জন্য। তো আমি গাছে সবাই দেখতেছি। তো মনে করেন আমি চমকে নিয়ে এসে আমি তো বলছি আল্লাহ এই না আমার ধরে লাগে, আমার ধরলে তো মনে করেন 20 লাখ 18 লাখ টাকা লেগে যাবে। তো আমি ওই ভয়তে রয়েছি যে আল্লাহ আমি জানি সবাই দেখি না, আমার যেন কেউ না দেখে। আল্লাহর এক রহমত। তো মনে করেন মিডিয়া আছে মানে 2-1 লোক হবে, সবার হাতে দেখি 47 স্টিক রড মট সব কিছু নিয়ে আইছে বাংলা ধরার জন্য। তো মনে করেন ধরতে তালাই দিয়েছে, ধরছে ধরে কিছু কিছু লোক ধরছে, ধরার পরে
একটা বাউন্ডারি আছে, বাউন্ডারির ভিতরে সবাই রাখলো, রাখার পরে সবাই কালিমা তৈরি পড়াইলো, পড়াইয়ে আপনার হাতে টাই বাইন্ধে মনে করেন পিছিয়ে গাড়িতে দিকে ঢুকাইলো, একসাথে লোক আটে 5 জন। এক মিনিট আমরা দেখি বলতে যা বুঝি একটা প্রাইভেট কারের পিছনে একটা ডালা থাকে, এর মধ্যে জিনিসপত্র রাখা হয় গাড়ির, ওইটা লিবিয়াতে ডিকি বলে বা আপনার সান্তা বলে, ওইটা এই মালপত্র রাখার জন্য। তো ওই ডালা খুইলা এটার মধ্যে মানুষ যেটাকে বলা হয় অবৈধ পথ, এর জন্য আপনার ডালা খুইলা মানুষ মরলো কি বাঁচলো এটার বিষয় না, এটার ভিতরে ঢুকে মানুষকে পাচার করা হয়। এইভাবে মূলত মানুষকে নেওয়া হয়। বিশেষ করে এটা তো আপনার দালাল ধরে ইতালিতে আসার জন্য এই প্রক্রিয়াটা হয়। তারপরেও এই লিবিয়াতে যারা পুলিশ তারা ধরতে পারেন একরকম অমানবিক মানুষের সাথে আচরণ ব্যবহার করে। ওরা বাংলা আসামি পাইলে বা যে কোনো আসামি পাইলে ওরা এই ঢিকির ভিতরে ঘুরে তারপরে থানায় নিয়ে আসে, ওরা কোনো সিটে বসায় নিয়ে আসে না। খুবই দুঃখজনক। মানে কেউ যদি এই পরিবেশে এই পরিস্থিতি কেউ না পড়ে তাহলে সে বুঝতে পারবো না যে কি পরিমাণ কষ্ট আর কি পরিমাণ নির্যাতন করা হয়। এবং একটা ডিগির ভিতরে একজন না, একটা ডিগির ভিতরে আপনার অনেক সময় 4 থেকে 5 জন 10 জন লোক একটা ডিগির ভিতরে ঢুকানো হয়। তো আপনার আপনি বলেন তোমার যেমন দেখলাম আমি গাছে বসে সব দেখতেছি যে ডিগির ভিতরে সবাই ঢুকেতেছে, এখানে 5 জন লোক আটে, এখানে লোক ঢুকাইতেছে 15 জন। হ্যাঁ, একটি 47 দিয়ে মানে যে আগাটা আছে যে গুলিটা বাইরে এখন সবাই গুতাই মনে করেন এটার ভিতরে সব ঢুকাইতেছে, ঢুকাইয়া ডালা আটকে দিয়ে তো মনে করেন যারা মাফিয়া সব সাথে আগে লিঙ্ক থাকে। ভাই ডালা আটকানোর পরে কি এটার ভিতরে কোনো শ্বাস নিঃশ্বাস পালাম না অক্সিজেন যায় এটার ভিতরে? না, কিছু লোক মারাও যায়, কিছু লোক বমি করে। তারপরে তো মনে করেন কিছু লোক নিয়ে গেল। আর একটা কথা কি ভাই, লিঙ্কের সাথে আপনার কিছু মাফিয়ার সাথে লিঙ্ক আছে। তো মনে করেন যে সময় গাড়িটা ভরা হয়ে গেছে কমপ্লিট, তো আপনাদের মাফিয়ার কাছে নিয়ে গেছে, ওরা নিয়ে 18 লাখ 19 লাখ করে বেচছে। তারপর কিছু লোক ছিল। এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করি, মানে মাফিয়া বলতে আপনার লিবিয়াতে যারা মাফিয়া আছে, আমরা দেশ থেকে হয়তো মাফিয়া সম্পর্কে অনেকে জানি আবার অনেকে জানি না, এই বিষয়ে আমি একটু আইডিয়া দিই। মাফিয়া বলতে আপনার লিবিয়াতে বলা হয় যারা বাংলা তারাই মূলত মাফিয়া। এরকম মাফিয়া আমি আপনাদের ছোটভাবে বলি, যেরকম বাঙালির সাথে এই কিছু লিবিয়ান লোকের সম্পর্ক থাকে। মানে ওরা বলে লিবিদেরকে বলে যে আপনারা লোক নিয়ে আসবেন, আপনাদেরকে আমরা বাংলাদেশে 3 লক্ষ টাকা দিব। 3 লক্ষ টাকা যেহেতু দিনার আসে, লিবিয়াতে দিনার চলে, দিনার আসে অত দিনার দিয়ে দেয়, ঠিক আছে। আর ওই লোকটাকে বিক্রি করার পরে যারা বাংলা থাকে এই বাঙালি লোক তারা রুমের ভিতরে আটকায় রেখে নির্যাতন করে, মারামারি করে, মাইরা বাড়ির থেকে 5 থেকে 10 লক্ষ 30 লক্ষ 35 লক্ষ টাকা সহ আদায় করে। এটা হচ্ছে মাফিয়া বলতে। বাংলাদেশে যে মাফিয়াটা হয়, লিবিয়াতে মাফিয়া বলতে শুধু বাংলাদেশের লোকগুলাই মূলত মাফিয়া। লিবিয়াতে মাফিয়া বলতে বাঙালিরাই মাফিয়া, লিবি শুধু তারা বিক্রি করে। যদি বাঙালিরা যদি মাফিয়া না হইতো আর তারা লোক না কিনতো, তাহলে লিবি লোক কিনা বিক্রি করার মতো তাদের কোনো অপশন ছিল না, তারা বিক্রি করতে পারতো না। মূলত মাফিয়া বা আপনারা বলতে পারেন যারা সন্ত্রাসী করে, বিশেষ করে তারা বাঙালি সন্ত্রাস। যুক্তরাষ্ট্রের মধ্যে দেখবেন মাফিয়া হয় বেশিরভাগ বাংলাদেশ থাকে। তো মনে করেন ও আপনার যে ডিগ্রি ভরার সময় তো মাফিয়া একজন বেচদা নিয়ে যাবে, তো আপনাদের আমাদের ক্যাম্পের লোক ছিল মনে করেন তো 130 জন লোক ছিল। তো আপনার লোক রাখার কথা ছিল কতজন জানেন? লোক রাখার ছিল 10 জন। 2 ক্যাম্পে 2 বিল্ডিং এর লোক থাকে, 5 জন 10 জন করে লোক থাকবে, ঠিক আছে। তো মনে করেন লোক থাকার কথা 5 জন করে লোক থাকার কথা 2 বিল্ডিং এ, তো লোক রাখছেন 130 জন লোক। একটা রুমের মধ্যে আপনি স্বাভাবিকভাবে একটা মানুষ একটা রুম 5 জন লোক থাকতে পারে, এই রুমের মধ্যে 2টা রুম মিলে 130 জন লোক রাখছে। মানে 2 রুমে নর্মাল ভাবে 10 জন থাকতে পারে, এই জায়গায় রাখছে 130 জন লোক। এবার অবস্থা বুঝেন যে কি পরিমাণে নির্যাতন আর কি পরিমাণে মানসিক কষ্ট লিবিয়াতে পাওয়া যায়। পরে বলেন। তো মনে করেন 130 জন লোক 10 জন 30 জন লোক ভাইয়া তো লিবিয়া আসছে। তো লিবিয়া আমাদের বলছে কি যে তোমরা, লিবিয়া আমাদের বলে নাই যে আমাদের যে দালাল সে বলছে যে লিবিয়া আসবে,
তোমরা কেউ কোনো কথাবার্তা বলবো না, চুপচাপ লাইট বন্ধ করে শুয়ে থাকো। তো শুয়ে রইলাম আমরা সবাই, কিছু লোক বসে হয়ে থাকে ফোন টিপতেছে অন্ধকারের ভিতরে। তো মনে করেন ভারতীয় লিপি আইসে যে আমার লোক থাকে তো জানি 10 জন। তো এখানে যদি লোক 10 জন থাকে কোথায়, তাহলে আমার এত বড় একটা ট্যাঙ্কি কি কারণে? আমার ট্যাঙ্কি একটা আছে ছোটখাটো করে, 10 জন লোক থাকলে আমার হয়ে যাবে। তো ওখানে এত বড় ট্যাঙ্কি কি কারণে? তো মনে করেন কিছু কিছু লিপি আসলো, আসার পরে দেখলো যে এত বড় ট্যাঙ্কি কি কারণে। পরে হঠাৎ করে একদিন ঘরে একটু ঢুকে গেছে, ঢুকে যায় দেখি 130 জন লোক। তো পুরো মাথা পুরো নষ্ট হয়ে গেছে, যে লোক থাকতো 10 জন, তো 130 জন লোক কি পাবে সম্ভব? এখানে একটা কথা বলি, মানে 10 জনের জায়গায় 130 জন লোক ঘুমাইতো কিভাবে, খাইতো কিভাবে, আর চলাফেরা কিভাবে করতো, এটা যদি একটু বলতেন। ও আচ্ছা, তো মনে করেন আপনাদের মনে করেন যে 130 জন লোক, তো যেটা আপনার লোকে খাবার আয়োজন করতে মনে করেন খাই গেলি ভালোভাবে ভরপুর যদি খায়, তো মনে করেন 50 জন খাওয়া যাবে। যদি ভালোভাবে খায় তাহলে 50 জন খাওয়া যাবে। আর তো মনে করেন ওখানে খায় কতজন? 130 জন লোক খায়। 50 জনের জায়গায় 130 জন লোক খায়, তাহলে বুঝেন আপনি কিভাবে কি খান দেয়। তো মনে করেন বাড়িওয়ালা মনে করেন আইসে, আইয়ে দিয়ে কিন্তু মাথা গরম হয়েছে, 10 জন লোক খাওয়ার কথা, লোক 130 জন লোক। তো কি করা যায়? পরে কালা ফোন দিল, পরে বাড়িওয়ালা কিছু মাফিয়া ফোন দিলে, নিয়ে সব লোকজন ধরলো। পরে আমি গাছে বই সব দেখতেছি আমি রাত 10 সময় একটা হয়েছে, আমি গাছে বই রয়েছি, আমি আর নামিনি। তো মরি গাছে আমি গাছে বসে থাকবো, যদি যাই না পরে বিলি মাছ লোক একটা, আমি বিলি ঢুলি লাগে না, সাইড দিয়ে করছিল বুঝলি আমার আসলে যে বিলি করছে, তা আমি ভয় পাইনি। তো মনে করেন আমি গাছে বই রয়েছি, রাত 10টায় উঠছি। তো মানে আপনার আস্তে 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 রাত পোয়াইতেছে। তো এই পাশে যে একটা বিলাই পাচ্ছিলাম, বিলাই পাচ্ছে আমার পাশে। তো ফজর আজান দিবি। তো আমি বিলাইটা দেখলাম, আমি পাশে দেখলাম, হঠাৎ করে দেখলাম বিলাইটা উদা হয়ে গেছে, বিলাইটা নাই। তো কি এলো আমি বুঝলাম না। তো বিলাইটা দেখলাম নাই, যেহেতু আমি গাছে বই রয়েছি। আল্লাহ আল্লাহ আমি বলি কইছি আল্লাহ জানে, আমি সবাই যেন দেখি না, আমার যেন কেউ না দেখে, বুঝতে পারছি? তো মনে করেন আল্লাহ একটু আমার, আমি সবাই দেখতেছি কিন্তু আমার কেউ দেখেনি। যেমন আমার পাশের লোকজন সব ধরে নিয়ে বেশি লাভ লাগছে, 18 লাখ 19 লাখ 20 লাখ করে বেশি লাভ লাগছে মাফিয়ার কাছে। তো মনে করেন আমাকে আর ধরা পারে নাই। তো মনে করেন আমার সকাল অভিযোগ ভাব, আমি একটা সময় নামছি গাছতে, 10টায় উঠতে গেছি, সকাল 8টা গাছতে নামছি। তো মনে করেন আমি নামার পরে রুমে কিছু কিছু লোক আবার আপেল কিনে খায় ক্যাম্পে, ওই খাবার দাবার মানুষের পুষায় না, ওই 50 জনের খাবার একজন খা লাগে। তো কেউ কিছু লোক কিনে রাখতো, 2-3টা আপেল ছিল। তো 2-3টা আপেলের ভিতরে সবাই দাওয়া দিয়ে শুয়ে গেছে, তো রেট থেকে সবাই ফিরে দৌড়াইতো, আপেল গুলো রয়ে গেছে। তো কি করবো, নাই না আমি রুমে যাইয়া একটা আপেল পকেটে বললাম, আর একটা আপেল আমি কামড় দিয়ে দিলাম গালে, একটা কামড় দিছি। তো মনে করেন আমার পেটে তো যাইও না, মানে ভয় তো বুঝেনি ভালো করে, ভয় করতেও পারতেছি না, আমি কি একটা বিপদে পড়ছি। তো দেখ আল্লাহ ডাক্তার মনে করেন আমি পাশে একটা দেওয়াল আছে, ওই দেওয়ালে সবাই পলাইছে, আমি ওই দেওয়ালে এমনি উঠে আনি কোনো দেখছি কাকে রেখে মনে করেন আমি দেওয়াল ট্যাগটাই আমি মাস্ক করেছিলাম। তো মনে করেন আধা ঘন্টা হাঁটছে একসাথে। তো কি করা যায়, তো আইডিয়া বাই করলাম, আধা ঘন্টা মিছি তো মাথা হাঁটছি, সকালে তেমন ধরে যাবে মাথা মিছি করে হাঁটছে আধা ঘন্টা, কি করা যায় আইডিয়া হলো। আমি মার্কেটে যাইয়া আমি বুবা শুনবো, তো মনে করেন দোকানে গেলাম, মার্কেট $50 ছিল, দরটা আমি খাইনি, বিপদ আপদের কথা বলা যায় না, টাকাটা আমি রাখি দিয়েছিলাম, বুঝতে পারছেন? তো মনে করেন আমি টাকাটা রাখি দিয়েছিলাম, একটু খাইলাম, রাস্তায় গেলাম, দোকান নিয়েছিলাম, ওইটা আমি দোকান ধরেন বুবার সাথে বুঝাইলাম, বুঝতে পারছেন? বুবার সাথে যে এটা কত দাম, জামা কাপড় কিনবো, একটা প্যান্ট একটা গেঞ্জি মনে করেন আমি জোছি, আমার বুবার সাথে বুঝাইছি, আমি ভাবতে পারি কিন্তু আমি বুবার সাথে বুঝাইছি মোবাইল নিয়ে, আমার টাকাটা ফোন দাও, আমি ফোনে কথা কবো, আপনাদের ফোনটা নিয়ে আমি ফোনে কথা কবো, নিয়ে তো লই দেন টাকা যায় যাক, সমস্যা নেই, $50 যাক। মানে আমি একটা প্যান্ট ধরলাম, এরকম একটা প্যান্ট ধরলাম, পরে একটা গেঞ্জি দিলাম সাদা, তো মানে গেঞ্জি আর প্যান্ট মিলে করলো $50। তো আমি বললাম মোবাইলটা দেখো, মোবাইল আপনি নিলাম, পরে মেডিকেল দাম দুটো মিলে $50, ঠিক আছে নিলাম। নেওয়ার পরে আমি কইছি আমি ফোনটা মানে বুঝাইছে যে ফোনটা দেখ, তো ফোনটা দিল। তো মনে করেন বাংলাদেশের কোড নাম্বার কত বুঝতে পারছেন? তো মনে করেন আমার এটা মাথায় নাই, ওই সময় ট্রেন চালালে আপনি ভালোই বলতেন যে রেট খাইছি। তো মনে করেন কি করবো, আমার কইলোকে দেখ আমার ঠিক আছে, তোমার শালি গেছি দাম তুই আমার একটা এমডি কাটা নিতে, লাল মাথার কাটা না আনলাম।
আমার সাথে সাথে পরে বললাম যে ফোন দিব বাংলার যে কোড নাম্বারটা, আমার কোড নাম্বারটাই মনে নাই, 880 সেই কোড নাম্বারটা। পরে আমার এক বাংলাদেশে নিয়ে গেলে দেখবে কি সমস্যা লিখতে বললো, বাংলা কি সমস্যা, আমার বললো আসসালামাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, ভালো আছি। তখন সমস্যা কি ভাই, আমার কিছু না, বাংলাদেশের কোড নাম্বারটা আমি দিলে বাড়ি ফোন দিব, তো বাংলাদেশের কোড নাম্বারটা বলেন তো, যদি 880। তখন বলে মনে বললো, তো আমি সালামাইকে দিয়ে আমি ঘরে ঢুকে নেই, বলছিল ঘরে আসবো, আমি জানি ঘরে ঢুকলে আমার বেশি লাগে, তখন আমি সালামাইকে দিয়ে মনে করেন আমি আবার চলে এসেছি রিটার্ন নাকি আমি দোকানে উঠে পরে আমি ওর বুঝাইলাম ওদের বুঝে না। পরে আমি পাইলাম দেখ আমি আসতে মা কানলাম, বাবা কানলাম, আছে কথা বলতে পুরো কোথায় কি বউ বাকি কথা উঠতে পারে, তো আমি দেখতেছি পারতেছি না, তখন আমি বুড়ো সবথেকে বাদ দিয়ে পরে আমি সমস্যা শুধু কথা বললাম, আর টুকিটাকি জানি তার প্রতি কথা বললাম তো ফোনটা দেয়, ফোনটা দিল, ফোন দিচ্ছি ফোন দেয় না, পরে সমস্যা হয়ে এলো। পরে আমার আরেক বাংলা গিরিলিতে আসতে ঝালাই মিলে দেয়, তখন এখন আমার গিরিলি দোকানে নিয়ে গেলো দেখি তো বাংলা কি সমস্যা, তো আমি জানি আমি এতগুলো মিশে কথা বলছি, কারণ কি ভাই বাংলার কাছে গেলে আমার বেশি লাগে, বুঝতে পারছেন, লোক কিনে তারা বাংলা লোক কিনে, লিবিয়া কোনো লোক কিনে না, লিবিয়া টাকা পাবে তো। এখানে আমি একটা কথা বলি, এখানে যারা লিবিয়াতে থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্য করে বলি, যদি কোনো সময় কোনো বিপদে পড়ে যান, মানে লিবিয়াতে আপনি আছেন, কোনো ক্যাম্পে আছেন, ওই ক্যাম্পে আপনার পুলিশে রেড দিছে, মানে পুলিশ আপনাদেরকে ধরতে গেছে, যদি আপনি কোনোভাবে ওই পুলিশে ধরার আগে আপনি ওই ক্যাম্প থেকে পালাইতে পারেন, পলায় ফেরা আপনি কোনো বাংলার কাছে আশ্রয় নেবেন, আপনি এই অপেক্ষা করবেন, একটা জায়গা দেবেন, আপনি বিশেষ করে যারা কালো যারা কালো নাইজার আছে, ইউটিউবিয়ান আছে, মানে কালো জাতি যারা, তাদের কাছে আপনি আশ্রয় চাইবেন, যতটুকু আপনি ভাষা জানেন, ভাষা না জানেন আপনি ইশারা ইঙ্গিতে বুবার মতো সাইজে আপনি তাদের কাছে আশ্রয় নেবেন, তাদের কাছে ফোন চাইবেন, তারা আপনাদেরকে দেখলে যদি সমস্যা আপনি দেখে সে আপনাকে টাকা দিবে, সে আপনাকে যা যা প্রয়োজন সব দিবে, আপনাকে ফোন করা দরকার লাগে ফোন করে দিবে। সেজন্য আপনারা কেউ বাংলার কাছে যাবেন না, আপনারা কারার কাছে গাছ চাইবেন, ঠিক আছে? তো মনে করেন তো আমার এক বাংলা নিয়ে গেলো, তো ওয়েল্ডিং কাজ করে, তো আমাদের এরকম সমস্যা আছে, এতগুলো বেশি আমার বেশি লাগে, এতগুলো নিচে ওরা বলছে ভাই এরকম সমস্যা কি বলো, তোমার ভাই নতুন হয়েছি, তো মনে করেন নতুন আসার পরে আমার সবাই আমার মনে করেন কিছু লোক আমার ধারা করছে, কি কারণে ধারা করতে আমি জানি না, তবে আমি নিয়ে ফিরে আসি যে মার্কেট করবো আর কিছু জামাকাপড় কিনবো, কিনে আমি চলে যাবো, তো আমার ফোনে হারাই গেছে, ফোনটা তো হারাই গেছে, বাসা থেকে আমার একটু নিয়ে গেছে, তো মনে করেন আমি তারা বলছি ভাই আমার ফোন হারাই গেছে, তুমি একটু দেন, না তুই আমার কোনো ঝামেলা ফেলে দিয়েছি, ভাই এরকম কিছু না, মানে আপনি বাংলার কাছে গেছেন, বাংলায় কথা বলতেছে যে আমি তোরে ফোন দিয়ে তুই ঝামেলা বানাই দিস, মানে সে উপকার করার দরকার ছিল, আপনার কথাটা শোনা দরকার ছিল, সে না শুই না আরো বলতেছে যে তুই আমার আরো ঝামেলা বানাই দিবি, তোরে ফোন দেওয়া যাবে না। আসলে বুঝতে পারতেছেন যে আপনি লিবিয়াতে কোনো বাংলার কাছে আশ্রয় নেবেন, বাংলার কাছে আপনি নিরাপদ না, আপনাকে কেউ বিশ্বাস করবেন, আপনিও তাকে বিশ্বাস করবেন, তো দেখবেন আসলে আপনার সাথে ভালো আচরণ করবেন, আর সে আপনাকে ভিসা দেওয়ার পাইতারা করবে। তবে সবাই ওরকম না, কিছু কিছু লোক বিশেষ করে ওরকম বেশিরভাগই পাওয়া যায় যে তারা আপনাকে বিক্রি করে দিবে, সবাই সবার স্বার্থটাই প্রাধান্য দিয়ে বিশেষ করে করে বলেন। তো মনে করেন তো বলতেছি দেখ আমি পুরো লোক ছিলাম, এই যে 9-10 বছর ধরে আমি রাস্তাঘাটে ভালোভাবে বাইরে না, নতুন লোক কিভাবে মানুষ চলে যায়, কিভাবে কোন কিনলো ভাই এই বাংলা ফ্ল্যাটে আমার তো ভাই ওরকম কিছু না, আমি প্যান্ট টি-শার্ট কিনতে না না ভাই ওরকম কিছু ফোনটা একটু দেন ভাই, একটু কথা বলে পরে ফোনটা কোনো দিল, ফোন যায় না, ফোন বন্ধ, পরে কিছুদিন পর বই দিয়েছি, পরে আবার ফোন করেছি না আপনি আমার ঝামেলা ফেলাইছি, বললাম ভাই দেন এই সমস্যা হয়েছে, ফোনটা একটু কথাবার্তা চলছে, তো ফোনটা দিচ্ছে, দেওয়ার পরে আমার কাস্টমারের মোবাইলে ফোন দিচ্ছি, ফোনটা বন্ধ, কি করবো আবার কিছুক্ষণ পর বলে গেছি, আবার কিছুদিন পর ফোনটা চাইছি, ফোনটা দিচ্ছে না, তো দেওয়ার পর আমার ভাইয়ের ফোন দিচ্ছি, লাইনে ছিল, সে লাইনে ছিল, লাইন থেকে আপনার বাইরে 10 মিনিট আগে বেড়ে গেছে, সে ফোন দিচ্ছে 10 মিনিট আগে বেড়ে গেছে, তো মনে হয় ফোন দিয়েছি ফোন যায় না, পরে আমার আর ফোন দেয় না, কিন্তু চাইছি আর দেয় না, বুঝতে পারছেন, এক বিপদের মধ্যে আরেক বিপদ, বাড়িতে বলে দিচ্ছেন বাড়ির নাম্বারও বন্ধ, লাইনে নাই, তো মনে করেন
আমি কাইন্ডা মানে গেট বাইরে চলে যাবো ভাই, চলে যাবো, আমি গেট বাইরে যাবো। তো আমার ডাক্তার নিয়ে বয়স নিয়ে নিবো, কি করা যাবে। তোর বইলাম, বই রইলাম, পরে আমার পরে কোনো সন্ধান নেই, কোনো সন্ধান নিলাম। পরে ভাই মোবাইলে ফোন নিচ্ছি, দেখে আমি গেছি। তো বললাম ভাই এই সমস্যা এসে করছি, তাই আমার গাড়ি পাঠাই দেন, তাহলে নিয়ে বইয়া আমি যাই ভাই। মানে করে পরগুলো আমি ফোন দিচ্ছি, পরে আমার দালালে ফোন দিল, দালালে গাড়ি পাঠাইনি। গাড়ি পাঠাইছে ঠিকই, 2টা গাড়ি পাঠাই দিলাম। তোমরা বলতেছি যে বাংলাদেশে আমি গেছি না, বাংলা আমার লোকেশন বলতেছি, যেটি গাড়ি আসবে তো মনে করেন তার লোকেশন বলতেছি। আমার মনে দেখতে লাগবে না, কি করে আল্লাহ জানে সে জানে। তোমার গাড়ি 2টা গাড়ি ক্যান্সেল করে দিচ্ছি। পরে কি করবো, আমাদের সবার দিলে জিজ্ঞেস করতে বাপে কি করে, হ্যান ফ্যান আমি নিতে হবে বাপে হ্যান ফ্যান কিছু পাইতাম। আমার বাবা হ্যান ফ্যান কিছু পাইতাম, তো আমার ভালো বেশি লাগতো, আমি করে ভালো দাম বেশি লাগতো। তো মনে করেন আমি করলাম আমার বাপের ভালো হচ্ছে হ্যান ফ্যান এগুলো কিছু করিনি, আর আমার এগুলো বাদ দিলাম। এখানে একটা বিষয় আছে, যদি এই কোনো বিপদে পড়ে যান, মানে নিজেকে আপনি লিবিয়াতে আসার পরে আপনি নিজেকে সব সময় বলবেন যে আমি দরিদ্র, আমার কাছে আমার বাপের টাকা পয়সা নাই, কষ্ট করে আসছে, আমি টাকা ঋণ নিয়ে আসছি, আমি ঋণগ্রস্ত। আপনি যত এরকম আশ্রয় নিবেন, এরকম কথা বললেন, তত আপনার জন্য নিরাপদ। কখনো আপনার সঠিক ইনফরমেশন দিবেন না, আপনার বাপে ভালো পজিশন আছে, আপনি ভালো পজিশন আছে, এরকম কখনো বলবেন না। আপনি এর কথা কখনো বলবেন না যে আমার বাপের ভালো টাকা আছে, আমি চাইলে ভালো কোনো কিছু করতে পারতাম বা ভালো কারো কারো বাথরুম করতে পারতাম। আপনি এই কথা কখনো বলবেন না। আপনি যার কাছে আছেন, যেভাবে আছেন, আর সবসময় গরিব আছেন ওই কথাটা আপনি প্রকাশ করুন। যত যত বেশি আপনি গরিব আছেন বলবেন, আর মনে এটাই গীতা নিবেন, লিবে যতদিন থাকেন, ততই আপনার জন্য নিরাপদ। আপনি টাকা আছে বলবেন, তো আপনাকে বিচার দেওয়ার কোনো বেশি। এর জন্য আপনার কেউ কখনো বলবেন না আপনার বাপের টাকা আছে, সবসময় গরিবে আলোতে থাকবেন। পরে মনে করেন আমার কিছু ভাত খাওয়া পেল, খাইলাম, করে এলাম, পছন্দ হয়ে গেল। তো গাড়িও আসলো না, পরে আমি খেয়ে রাখবো। পরে একটা 3টে লোক ছিল আমার পিছিয়ে, যে খেলাম না, তখন 3টে লোক ছিল, বাথরুমে বলেছিল। তো বাথরুমটা ছিল স্টুডেন্ট, বুঝতে পারছেন, বাথরুম বাথরুমটা একটু ফাঁকা আছে। তো নিজের ভাবছে কি যে বাংলা 3টে করতেছে না, তো বাংলা 3টে বাথরুম দিয়ে চলাইছে, ঢুকে আসে আবার ঢুকে তো সব দেখা যায়। নিজের ভাবছে কি ঢুকে সব কিছু দেখা যায়, তুমি কেউ নাই কত কিছু বাংলা বাথরুম চলে ঘুরে দিবে, সেটাও দেখে নাই। তো দাদা বাংলা নিয়ে বলতে ইচ্ছা আগে নাই, ভালো না পরে নিজে চলে গেছে। তো বাংলা 3টে কেন বাইরে হয়ে যে কেমনে 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 দোকানে যাই, আমার দোকানে যাই উঠছি, যে দোকানে বিপদে পড়ছিলাম না ওই দোকানে উঠছি, ওই দোকানে যাবো কেন যেন উঠছি। তো মনে করেন আমি উঠছি, পরে আমার বলবো তাকে বলবো যে দেখ তো সেটা লোক আছে, দেখবে আমার না আছে, লোকটাকে দেখো নিয়ে এসে দিচ্ছি। আমার নিয়ে এলো, পরে দেখি ভাই আমার সাথে পরে আমার লোকে মিশাতে বলি কেমন ভাই ভয়তে হয়েছে। পরে আমার দালালে ফোন দিলাম, দালালে গাড়ি পাঠালো, সবাই আমার সাইকেল নিয়ে চলে গেলাম ক্যাম্পে। ওই ক্যাম্পে মনে করেন আমি এমন একটা সিস্টেম, মনে করেন একটা কাজ দিব, কাজ দেওয়া যায় না, নিবিড়ে যায় আসলে। তো বাংলাদেশ এমন ভাবে দেয় একটা খাপ চুক্তি জানি না জানে যে ক্যাম্পে বাংলা আছে, বুঝতে পারছেন, এমন এরকম ভাবে আমাকে রাখতে কাজ দেওয়া পারতাম না, কাজ দিলে মাত্র সবাইকে প্রথম আমরা মাত্র কাজ দিতাম, আর গামছা আমার গামছা মুড়াইয়া পরে কাজ দিতাম 15 তো মনে করেন। এখানে একটা বিষয় হচ্ছে, আপনি টাকা দিয়ে লিবিয়াতে আসছেন, আপনি দালালকে টাকা দিয়েছেন, আপনি ভালো একটা জায়গায় থাকার জন্য, ভালো একটা হোটেলে থাকার জন্য। এখানে আসার পরে দেখবেন পরে উল্টা, একটা রুমের মধ্যে আপনার যদি নর্মালে 5 জন থাকতে পারে, ওই রুমের মধ্যে 25 জন ওরা রাখে। আর রাখার সময় কোনো বালিশ নাই, তারপরে যদি গরমের দিন থাকে গাদাগাদি করে রাখবো। আপনি সবই উল্টাবেন, খাবারের কষ্ট পাইবেন, আপনি একটু মন খুলে কথা বলবেন কারোর সাথে, আপনাকে একটা মার দূর করবে, কথা বলতে পারবেন না, আপনার কাছে মোবাইল চিনাই নিয়ে যাবো, আপনার কাছে মোবাইল দিব না, আপনি বাড়িতে 1 সপ্তাহ যোগাযোগ করতে পারবেন না, আপনি কথা বলা দূরে দরকার, আপনি বলতে দিব না, আপনার মা বাবা ফোন দিব, দালালের নাম্বার থাকবো, দালালের কাছে ফোন দিব, তাহলে মনে চাইলে একদিন ফোন দিব, না মনে চাইলে না দিব। দালালকে যদি আপনাকে ফোন দেয়, দালালে আপনাকে বইলা দিব যে বাড়িতে বলবা যে ভালো আছি, ভালো খাইতেছি, তোমরা কেমন আছো, ভালো আছো, বাস এটুকু কথা। এর বেশি আপনি কোনো কিছু বলতে পারবেন, মানে আপনার ব্যক্তি স্বাধীনতা যা ছিল সবই শেষ। লিবিয়াতে আসবেন মানে আপনি একটা টাকা দিয়ে আপনি আসামি হয়ে গেছেন, আপনি টাকা দিয়ে জেল কাটতেছেন, ঠিক এমনই মনে হবে। তো সেজন্য
যারা লিবিয়া দিয়ে ইতালি আসার চিন্তা ভাবনা করতেছেন, আপনাদেরকে অনুরোধ করা হলো আপনাদেরকে ভাই বলতে পারেন, ছেলে বলতে পারেন, যাই আপনি আমাকে আপনার যাই মনে করে ওইটাই আপনি আমার মনে করে নিয়ে আপনারা আমার কথাটা আপনারা রাখবেন। কেউ লিবিয়া দিয়ে ইতালিতে আসার পরিকল্পনা করবেন না, পরিকল্পনা একবারে মাথা থেকে বাদ দিয়ে দেন। আজকে ভাইয়ের যে আলোচনাগুলো আপনি শুনতেছেন, ভাইয়ের যে কষ্টগুলা আপনারা হয়তো ভাইয়ের মুখ থেকে এখন শুনতেছেন, হয়তো অল্প অল্প কিছু মিনিটের ব্যবধানে কথা বলছেন, অথচ উনি বাস্তবে উনি এই কাহিনীগুলা ওনার সাথে এগুলা ঘটছে। উনি এখন শুধু গল্পের মতো বলতেছে, কিন্তু ওনার সাথে এটা ঘটে গেছে। বাস্তবতাতে কত কঠিন আসলে, কেউ যদি বাস্তবে একটা জিনিসের মধ্যে না পড়ে তাহলে বাস্তবতা যে কি কঠিন, বাস্তবতা যে কি জিনিস সে বুঝতে পারে না। গল্প তো গল্পই, গল্প মানুষ শুনতে পারে, কিন্তু বাস্তবতা বহুত কঠিন। সেই জন্য যারা আসবেন, লিবিয়া আসবেন, সেজন্য একটু ভেবে আসবেন, চিন্তা ভাবনা নিয়ে আসবেন। যদি আপনি আসা মনে করেন যে আপনি আসা আপনার দরকার, একান্ত প্রয়োজনে মনে করেন যে আসবেন লিবিয়া দিয়ে, তাহলে আপনারা আমাদের কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে বারবার শুনে বারবার চিন্তা ভাবনা করে আসবেন যে লিবিয়া দিয়ে তো আপনিও আসছেন, হ্যাঁ লিবিয়া দিয়ে আমিও আসছি, আমি কত ফেস করছি। আমাকে কেউ ওই রকম ভাবে কেউ বলে না যে লিবিয়া দিয়ে আসাটা এতটা কষ্ট। সেজন্য আপনাদেরকে আমাদের পক্ষ থেকে বার্তা, আপনারা যেন লিবিয়া দিয়ে না আসেন। লিবিয়া দিয়ে আসাটা অনেক রিস্ক, অনেক কষ্ট। আর যারা এক চান্সে আয়সা করতে পারবে আলহামদুলিল্লাহ, তাদের সবার ভালো আছে। না আসতে পারে তাদের অনেক দুর্ভাগ্য। সেজন্য বিশেষ করে লিবিয়া দিয়ে কেউ আসবেন, আপনাদের কোনো করা হবে না। বাকি কথা ভাই পরে ভাই আমাদের কাজ দিতাম, গামছা মোড়াই কাজ দিতাম, আমার কাজ যদি সরে যেত সরে কথা বলতাম, তো মনে করেন দেখতাম নাকি দেখতাম না, ঘুরতে সাথে দেওয়া হচ্ছে। মনে করেন আপাতত কিছু বলতাম না, যেটা আমার বিষয় এখানে যাবো যাবো, তোমার মানে কিছু বলতাম না। অনেক মারাধরি করছে, আমার একলা না, অনেক লোককে মারাধরা করছে। তো মনে করেন আমার কি করবো কিছুদিন পর এক মাস করা ক্যাম্পে, এক মাস করার পরে আমরা একটা গেম পাইলাম বন্ধু যেরকম আমরা গেম করে যাবো। তো মনে করেন গেম করে যা রাখবে মনে করেন ডিগিতে ভরে, তো ডিগিতে ভরা লাগবে, ওরা কিছু লোক আবার বেঁচে যায়। আমাদের কন্ট্যাক্ট ছিল, আমাদের কোনো বেঁচে পারে না, আমার ছিল আমাদের আমরা গেম করে ঢুকছি। ঢুকার পরে গেম হয় না মনে করেন গেম হয়েছে মাছের পথে 600 লোক রেখে। তো মনে করেন আমাদের একটা ডাক দিছে যে গেম হবে, আমার সবাই রেডি হইলাম। তো মনে করেন 500 লোক কিছু ওই পাশে ক্যাম্পে 500 লোক নিয়ে ওই ভোটে উঠেছে, আর 100 লোক আমার 100 লোকের গাড়ি পড়ছে। তো মনে হয় 500 লোকগুলো উঠছে ভোটে, ওই লোকগুলো থালাপতি দিয়ে সব নিয়ে গেছে, ওই ভোটটা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমরা উঠবো, আমাদের দালাল নেই না, তো ওই ভোটটা করতে হয়ে গেছে, তোমার দালাল লাগবে না। তো আমরা রয়ে গেলাম। ওই যে মাছের বোট বন্ধ হয়েছে 2 বছর আগে, ওই যে বন্ধ হয়েছে, আর এক বন্ধ মাছের বোট চালানো। তো মনে করেন গেল ফেলে সাবজেক্টটা। তো মনে করেন আমরা রইলাম প্রায় 1 মাস কত 2 দিন কত করে আনছে, আমাদের 3.5 মাস কেটে গেল। মনে করেন দিন যায় রাত হয়, কিন্তু আমাদের সমস্যা সমাধান হয় না। কি করবো আমরা সমস্যার কথা কেন্দ্রতে বাইরে গেলাম। আপনি তো ভালো করে জানেন কেন্দ্র ঢুকিস মধ্যে বাইক করেন না। তো মনে করেন কেন্দ্রতে কোনো বাইরে গেলাম, বাইরে এসে যে ক্যাম্পে ছিলাম ক্যাম্পে উঠছি, আপনার 5 দিন পর আবার রেট খাইছি। খেলা বলছি বাড়ি এলাম, আবার রেট খাইছি। তো বাড়ি এলাম প্ল্যান করছে দেখছিলাম। তো মনে করেন 40 সেকেন্ড নিয়ে এলো, তো আপনার ওয়াট নিয়ে এলো, মোটামুটি 25 স্টিক নিয়ে এলো। তো নিয়ে আসার পরে আমাদের তালা ভাঙতেছে বুঝতে পারছি না, আমাদের নিজের তালাটা গেটের তালা ভাঙতেছি না, বুঝছেন? তো কি করবো, আপনার ভিতরে সবাই ভয়টা আতঙ্ক হয়ে গেছে যে আপনি যেটা আবার বেড়ে গেছে। তো সবাই ছিটা দৌড়ে গেছে, এটা কোনো দৌড়ে বেঁচে বুঝতে পারা নাই। আমার কাছে যারা হাতে ছিল, তো আমি হাতটা নিয়ে আমি বাইরে ভাঙতেছি, ভাঙি না যখন ভাঙছি কিছু দেওয়া যায়। তো দেখলাম কি কালা বসে নেওয়া যায়, তোমার ঠেকানো বাইরে নিয়ে কিনি করবো। তোমার জন্য আমরা সবাই বয়ে রইলাম, সবাই একসাথে বয়ে রইলাম। কালা বসে আইসে আমাকে করে আমাকে সবাই বললো, গোল করে বসাইয়া নিচ করে ওই যে বাংলাদেশ তাই না, ওই কারেন্টের তার দিলি তাই
তো মনে হয় ওইগুলা তো মনে করেন আমাদের পিছনে নিয়ে আমরা যখন বাঁধবো, বাঁধার পরে চোখ বাঁধবো তালা টানা দিয়ে চোখ বাঁধার পরে কি করবো, আমরা এরকম ভাবে 3 ঘন্টার মতন বয়ে রেখে আমাদের বাঁধার পরে তো মাথা উঁচা করলে আমার ভিতরে একই 47 যে আছে না, তো মনে হয় একই 47 মাথাটা আমাকে মাথা উঁচা গাইড দেয়, মাথা দাবাই দেয় একবারে, তাকালে কি দাঁড়ানো তাকানো যায় না, বুঝতে পারছেন? তো মনে হয় আমি তাকাই নেই, পরে আমরা এই বলছি যেটা পুরান লোক বলছে আমি জানতাম ওইসব লোক তাকাইটা আমরা ম্যাম ভাই বসে মাথা নিচে করে 2-3 ঘন্টা দেখি না। তো কি করবো আমাদের হাতের লোক নিয়ে মনে করেন শিখেছি আপনার 10 জন 15 জন লোক, কিন্তু বললাম যে 5 জন থেকে 10 জন হামলাই দেয় শিখেছি, তখন 5 জন থেকে 10-15 জন লোক নিয়ে ব্যস্ত হয়ে গেছে অন্য জায়গা। এর ভিতরে আমি ফোন দিয়ে দিচ্ছি আমার কালাম দিকে এরকম সমস্যা ভাই, আপনি তো এমনি দেন আমাদের রাখা পারেন, টাকা দেন আমাদের রাখা পারবেন। পরে ফোন দিলাম দেখি ফোনে কাজ হয়ে গেছে, তো মনে করেন ফোনটার সাথে সাথে যে গাড়ি নিয়ে গেছিল ফোনে ওই গাড়ি আবার ফেরত দিয়ে গেছে, আর আমাদের গাড়িতে উঠেছিল ব্যস্ত নিয়ে, আমাদের ব্যস্ত নিলে সবাই দিল টাকা পয়সা তেল সবকিছু নিয়ে যায়, যা থাকে একবারে সবকিছু নিয়ে যাওয়ার পরে মনে করেন আমাদের গাড়িতে বসে সবাই সবার চেনা বাঁধলো হাতে গাড়ি নিয়ে ধরা পড়ে, আমরা বই গেলাম গাড়ির ভিতরে, আমাকে শুনে যাবে তো ব্যবসা পারে আমাকে দালাল ফোন দিয়ে বলছি দেখতে এত টাকা দিয়ে দিবা নেই, এই লোকগুলো সাইডে দেয়, তো আমি টাকা দিয়ে দিতেছি, এই লোকগুলো বাকি দিয়ে তবে আমাকে এই লোকগুলো সব বাচ্চা দিয়ে গেছে। তো মনে করেন যে বানটা দিছে, তো একটা বান ফুলান দিয়ে গেছে, আমি ধর্মের ভাই করেছিলাম যে বাকি আমার বানটা খুলছি আমার ধর্মের ভাই, তো রক্ত সব বন্ধ হয়ে গেছে, হাত মনে করেন নাই কিছু করতে গেলে না আমার কোনো ইয়ে আছে কিছুই করেন কাজ করে না আছে, তো বানটা খুলে আমি ধর্মের ভাই করেছিলাম যে বানটা খুলছি আমার ধর্মের ভাই। তো যাই হোক আমার আমি বানটা খুলতে খোলার পরে মনে করেন আমি উনটা আল্লাহ রাখাইছি, রইলাম প্রায় 15 দিন ঘুরছিলাম ক্যাম্পে, তারপরে আবার জোয়ার আইছে আবার কিনে দেওয়ার জন্য আমার দালাল ধরে, জোয়ার আসার পরে কয়েকদিন ছিলাম আমরা প্রায় 15 দিন ছিলাম, আমাদের কয়েকগুলো নিয়েছিল যে তোরা 3 দিন থাকবি এটা গেলে দেবো, 3 দিনের কথা বললে আমাদের 20-15 দিন হয়ে গেছে, তোমরা গেলে কোনো প্রবলেম নাই। পরে কি করলাম আমাদের দালালা অন্য চেঞ্জ করার পরে সকালে চলে গেলাম, চলে যাওয়ার পরে মনে করেন আমার গেম দিল অন্য মাধ্যমে গেম করার সাথে সাথে ঘাটে উঠাচ্ছিল গাড়ি উঠে গেছে গুলাগুলি হবে গুলাগুলি হবে 2 কিলোমিটার 1 মিনিট হয়ে যায় গুলাগুলি শুরু হয়ে যায়। তখন আমরা ভোটের দামে উঠছে 20 মিনিট চলছি ভাই, জিনিস করেন না 20 মিনিট না 22 মিনিট চলছি, একদম কালা বুঝেছিলাম গুলি মাথার উপরে সব নিচে গুলি মাথা নিচে হয়েছে আমার দেহতে সবাই নিচে হয়ে পড়ছে। তো মনে হয় আমাদের গুলি লাগে নাই, গুলি লাগছে কিভাবে কোন জায়গায় লাগছে আপনারা বলি যে আইনটা আছে না ওই যে আপনার ভোটের ওই আইনিতে গুলি লাগছে সব আমার নিচে হয়েছে গুলি লাগা ধরতে পারছেন। তো আমাকে এখানে একটা জিনিস বোঝার বিষয়, এই যে দেখেন মানে আপনি দালাল দিয়ে আসবেন বুড়ে উঠবেন, বুড় যে আপনার ইতালিতে পৌঁছাইব এর কোনো গ্যারান্টি নেই। আপনার বুড়ে উঠার পরেও লিবিয়ার যে পুলিশ থাকে, পুলিশে মূলত মাফিয়া, পুলিশটাকে পুলিশে আপনার আচ্ছা সাগরের মধ্যে ভোট দিয়া আচ্ছা ওরা আবার অ্যাটাক করে আপনাকে ধরে নিয়ে যাবে, একটা লোক ধরতে পারলে আরো অনেক টাকা পাবে। তো সেজন্য আপনি যে ঘুরে উঠতে পারলে যে ট্রেনে আসতে পারবেন এটা কোনো গ্যারান্টি নেই। আপনাকে 10 মিনিট চলার পরে দূরে বানাইতে পারে, আধা ঘন্টা চলার পর এমন হইতে পারে যে আপনি ইতালিতে পৌঁছে গেছেন অল্প একটু জায়গা বাকি আছে ওইখান থেকে আপনাকে দূরে আবার তারা নিয়ে যেতে পারে তাদের জেলে নিয়ে কমিয়ে রাখবেন। যে ঠিক আসলে যে আপনি ঘুরে উঠে গেছেন আর ইতালিতে এসে পৌঁছে গেছেন বিষয়টা এমন না, অনেক কঠিন। তো সেজন্য আপনাদেরকে বারবার অনুরোধ করা হইতেছে, পায়ের কষ্টগুলো আপনারা শুনতেছেন যে আসলে একটা লিবিয়াতে আসতে একটা মানুষ কি কি পরিমাণ কষ্ট করলে কি পরিমাণ নির্যাতন সইতে হয়। তো সেজন্য অনুরোধ রইল কেউ এই রাস্তা দিয়ে আসবেন না। তো ভাইয়ের বাকি কথাগুলো শুনেন, আশা করি আপনারা শুনলে অবগত হবেন এবং বুঝতে পারবেন যে লিবিয়াটা কতটা ভয়ঙ্কর, কি পরিমাণ কষ্ট করা লাগে, কি পরিমাণ নির্যাতন সইতে হয়। তো মনে করেন তো আমাদের ভোটটা ধরে ফেলার সময় আমাদের সাগরের রাত 10টার সময় ভোটটা আছে 20 মিনিট চলছে, এরপরে 11টা থেকে শুরু করে আমাদের ধরে সাগর ঘুর ছাড়াবো সব কোথায় বেঁচে যায় কোথায় বেঁচে যায় সবাই ফোন দিয়ে বলতেছে যে আমাদের 90টা লোক আছে 90টা লোক কিনবি না, সবাই বলতেছে মাটি আছে, সবাই বলতেছে মাফিয়া তো কারা আমি বাংলা যদি এখন কোনো লোক কিনি না লোক কিনে কারা সব বাংলা রাখেনি। মানে আপনাদেরকে ধরার পরে বাংলার কাছে ফোন দিছে যে
বাংলা কিছু লোক করছি ওরা কিনবিনি, কিনবিনি। মানে বাঙালিরা লিবির কাছে অল্প কিছু টাকা দিয়ে কিনে, কেনার পরে ওরা রুমের মধ্যে আটকে রেখে বাঙালিদেরকে টর্চার করে মারে, মাইরা খেলে এগুলা ভিডিও বাড়িতে দিয়ে দিয়া আপনার 5 লক্ষ টাকা যদি লিবিরে দেয় তাহলে ওরা 30 লক্ষ টাকা একজনের কাছ থেকে আদায় করে। এই হইলো আপনার মাফিয়ার অবস্থা। সেজন্য আবারও বলতেছি, কেউ এই রাস্তা দিয়ে আসা পরিকল্পনা যারা করতেছেন তারা এই পথের থেকে সরে আসেন, এই পরিকল্পনা থেকে সরে আসেন, লিবিয়া দিয়ে আসার কেউ চেষ্টা করবেন না। তো মনে করেন আমাদের দেশি গেছি পরে বাংলার ভূমিতে বাংলা না পারে নাই, 90টা লোক টাকা দিতে বলতে আমাদের মনে করে একটা জেল আছে, ওই জেলটাও মাখিয়ে জেলের মতো তোমাদেরকে এই আসলে টাকা সাথে বেড়ে না পারা যায়, কম হইলো 11 লাখ 10 লাখ টাকা দিয়ে বেড়ে লাগছে। তো মনে করেন আমাদের জেলে বেশি এলো 11 লক্ষ টাকা করে, মনে হয় জেলে আমার বললাম প্রায় 2 মাসের মতো। তো মনে করেন এতটুকু খাবার মনে করেন এতটুকু খাবার দিত 5জন খাওয়া লাগতো, 5 জনের মানে মানে একজনের খাবার না, একটা বাচ্চার খাবার 5জন বড় মানুষ খাওয়া লাগতো, এই অবস্থা। তো মনে করেন 5 জনে খাইতাম, এতটুকু ভাগে পাইতাম, আল্লাহ চলাইছি চলছি। তো মনে করেন আমরা ওরকম কষ্ট করতে করতে জেলে 2 মাস। তো এটা কথা কি হয় দেখেন, বাংলাদেশে একটা জেল হইনি মা আসতো বা বাবা আসতো বা বোন আসতো বা আত্মীয় স্বজন যাইও খাবার নিয়ে আসতো বা টাকা দিয়ে যেত, কথা কওয়া যেত। তো মনে হয় ওই জেলে এরকমই শিক্ষা কথা তো বলা দূরে কথা, আমাদের আসলো পারে না যে বাংলা আসবে, বাংলা শুধু বেঁচে নেই। তো মনে করেন আল্লাহ রেখে আল্লাহ রাখতে 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 প্রায় 2 মাস হয়ে গেল। তো মনে করেন আমি এই যে প্রায় জেলের থেকে আমি বাইরে গেছি 2 মাসের মতো, বাইরে আমার দালাল বলে দেখতেন আমি বাইক করতেছি, বাড়িতে আমার আপনার কোথায় বাইক করতেছি 5 লাখ টাকা দিয়ে বাপ ভাই টাকা আমি বইয়া 5 লাখ আমি বাইক করার কথা কইয়া 5 লাখ টাকা কইয়া তো আমার নিয়েছে মাফিয়া কান দিয়ে, দালালে টাকা উঠানো পারবে না, এখন মাফিয়া দেয় ওরা টাকা উঠে, বুঝতে পারছেন। তো মনে করেন আমার মাফিয়া ক্যাম্পে আমার নিয়ে এলো, বললো কি আর ফোন দেওয়া পারে, আমি ভাই আমার ফোন দেওয়া পারবো না, আপনি আমার দালাল সাথে কথা বলবেন না, আমার দালালের সাথে কোনো এলাও নেই দিলাম, বাড়ি ফোন দাও, বাড়ি ফোন দিয়ে টাকা দেওয়া তো বললো যে কালকে দোকানে তোমার 22 লাখ টাকা, বুঝতে পারছেন, দালালে দিয়ে আমার দিয়ে 22 লাখ টাকা গেছে। তো মনে করেন আমার 5 লাখ কথা করে আসছিলেন, 5 লাখের কথা করে আইনি আমার 22 লাখ টাকা উঠেছে। তো মনে করেন আমি রইলাম, তো মানে 4 মাসের মতন রয়ে গেলাম মাফিয়া সঙ্গে, বুঝতে পারছেন, 22 লাখ টাকা আপনি বুঝেন। তো মনে করেন আমি রয়ে গেলাম 22 লাখ টাকা আমার কাছে আত্মস্থ আদায় করতেছে, ওরা ভাই মাইক দূর করে কি হবে দেখেন। তো মনে করেন আপনার সারি ক্লাস টাইম টেনে উঠলাম। আপনারা যে লিবিয়াতে যারা মাফিয়ার কাছে যারা পড়ে, তো ভাই আসলে মাফিয়া যে কি নির্যাতন, কি পরিমাণ নির্যাতন করে, কি পরিমাণ কষ্ট দেয়, কি পরিমাণ মারধর করে, এই বিষয়টাই উনি আসলে তুলে ধরতেছে। তো ওনার কাছে বিবরণটা শুনেন যে মাফিয়া যে কতটা ভয়ঙ্কর আর কি পরিমাণ নির্যাতন করে, কি পরিমাণ টর্চার করে। ভাই হ্যাঁ বলেন। তো মনে দেখলাম আমার পাশে যে দুইটা লোক ছিল, সেই লোকটার কথা আগে বলবো। ওই লোকটা সবাই এমন গোল করে বসাইতো, মাফিয়া 2জন আছে বাংলা, একজন ভিডিও করতো একজন সিলেক্ট করতো। তো প্রথমে সে হাত বানতো, তারপরে একটু চোখ বানতো, আর গালায় গামছা ধরে দিত, আর গামছাটা পেয়ে দিত, আর পা বাইতে আমরা দিত হালাইতো, হালাই দিয়ে বাড়ির ভিডিও কল লাগাইতো, ভিডিও কল লাগাইয়া আস্তে আস্তে ফিরেতো, ফিরে মুখে ছেপে করে নিতো। ওরা তো দেখতো তাহলে পুরো নাই লাগতো, যদি টাকা কালকে তো না দিই 22 লাখ টাকা তাহলে কালকে দিতে নাই লাগবে। দেখি একটু মনে করেন মারতে মনে আমার 5 টাকা লোক ছিল। তো লোককে দেখলাম কি আমার মারা দিতে পারছিল, তার আমি সাইডে রয়েছি জামাইও। তো মনে করেন আমার বললো তোর কি অবস্থা, আমি বললাম ভাই আমার একটু সমস্যা আছে, ওরা আমার খেতে রাখলো, ওরা আমাকে বলছে। আর দেখলাম একটা লোক আমার পিছনে বসা, ওই লোকটা সামনে এনে বসাইলো, বসানোর পরে তারপর বান্ধব এরকম বললো, দেখলাম লাইলাম তো বলে লাইলাম কইছে না। তো মানে এমন করে মারছে, মারতে লাস্টে মারা দেখলেন যে এই পুরো ফেটে গেছে, রক্ত পুরো দেওয়াল মারা গেছে, নাক মুখে পুরো মারা গেছে, পরে মারতে দেখছিল নাক মুখে পুরো মারা গেছে। পরে লোককে সাইডে রাখলো, পরে 8টা ধরলো, 8টা ধরে বাইন্দে মিলিয়ে মারতে পাঁচটা পুরো রক্ত বাইরে হয়ে গেল, 5টা পুরো রক্ত বাইরে হয়ে গেলো। তো মনে হয় পুরোটারে এমন করে মারছে, প্রথম কেউ নেই জয়েন্ট মারছে, মারার পরে
মাতৃ মধ্যে করে 5 লিটার করে রক্ত বাইরে করে এলো। পরে আমি এই রক্ত নিয়ে আমি নিজে কিছু দিয়া দিয়ে পুরো লাগাই দিচ্ছি। পরে আর সেই লোকটা ছিল না, কাছে লোকটা কেমন হোটেল এলো, পরে আমি এখানে চেক বয়ে দিচ্ছি, টিস্যু করে দিচ্ছি, যেটাও কাম হয় না। স্প্রে মাত্র তাও রক্ত থামে না, সাথে লোক পরে কালে রয়েছে। তোমার না আমার মারবা বসেছিল, আমি পেয়েছি আমার টাকা গাড়ি দিতে আমি পাইছে গেছিলাম। তো ওই পাশে কথাটা বলি। তো আর একটা পুরো আছে মনে করেন মাফিয়া চারিগুলো আমরা ক্লাস আছে না, এক ক্লাসে টেনে সব আমরা উঠালাম। এবার বুঝলেন কি পরিমাণ নির্যাতন আর কি পরিমাণ কষ্টটা করা লাগে। যদি কারো দুর্ভাগা কপাল পোড়া থাকে, কেউ যদি একবার এই পট খায়া যা লিবিয়াতে, মানে আসতে পারছে ঘুরতে পড়ে গেছে, তাহলে তার লাইফ শেষ। কারেন্টের হিটার আছে, হিট দেয়, ওই হিট দিয়ে দিলাম। পরে আবার কিছু কিছু লোক আছে বাড়িতে হুমকি দেয়, আমার ভালো ছেড়ে দেয়, আমি হ্যান্ড চ্যান্ড করবো। ওই লোকগুলো কি জানেন, ঝুলেই আমরা ঘরে খাইলাম, ঘুরে মরি, কাঁচা মরিচ দিয়ে দইলে আমরা ছাত্ররা বলে ঠিক যায় খাইলে ফিরে দেওয়া হয়। ছাত্ররা আমি কি করি কি করবি সব, তো ওখানে খাইলে ফিরে ছাত্ররা মরিচ ঘুরে দলে দেয়। পরে আতে বাড়িতে চারি উঠে ভাই লাগছে। পরে বোতল আছে না, বোতল মানে কি বোতল, আপনার প্লাস্টিক বোতল দিলেন, পানি বোতল, ওগুলো আগুন ধরাইয়া মানে হাতে এমন ছাড়ে, টক টক করে পড়ে যায় বলে টক টক করে ছাড়ে, সব হাতে এনে খাওয়া আপনার সুখী চলে যায়। তাই আগুনে কি চাপ তো আপনি ভালো করে জানেন না, বইলে বলে যেটা পরে তেমন এই যে আপনার উপরে ফেলায়, হাতের উপরে ফেলায়, পায়ের উপরে ফেলায়, মাথার উপরে ফেলায়, সব জায়গায় আপনি ফেলায় আগুনের বলাটা, বুঝতে পারছেন? তো এইভাবে ওরা অত্যাচার করতে 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 কিছু লোক একটা লোক মারাও গেছে। লোক মনে করেন আইসে, বুঝে নাই তো নতুন লোক, তো বলছে টাকা কথা বলছে, টাকা দেওয়া পারবি না দেয়, আর ঘোরাতে বাড়ি লাগিয়েছে লোককে মারা গেছে না, মারা গেছে। এবার আপনার অবস্থা বুঝেন যে আপনি আসবেন চিন্তা ভাবনা করতেছেন, এমন হতে পারে যে আপনি আসছেন, আপনার সাথে এই ঘটনাগুলো ঘটছে, তখন আপনি কি করবেন? তো সবচেয়ে ভালো হবে আপনি ওই পথে না এসে আপনি অন্য আপনি চেষ্টা করেন রিগেল ভাবে আসার জন্য। যদি রিগেল ভাবে না হয়, আপনি অন্য কোনো দেশ দিয়ে আসেন, লিবিয়া দিয়ে কেউ আসবেন না। তো মনে করেন ওই পিছিয়ে একটা লোক, তো বললাম কিছু লোকের কথা, তো নতুন লোক আছে কিছু বুঝে না, তো মনে করেন আর পিছিয়ে তো বাইন্দে ধরে একটা বাড়ি দিচ্ছে, ওই বাড়িতে মারা গেছে। তো মারা গেলে কি করে জানেন, লোকগুলো বাড়ি কি বলে যে লোকটা মাফিয়া ক্যাম্পে আছে, একটু 100 টাকা লাগবে, টাকা লাগবে তাহলে 300 টাকা খায়, কিভাবে আপনাদের বলি। তো মনে করেন মাফিয়ার কথা কইয়া কিছু টাকা খায়, পরে উনতে বাই করে আবার যদি আপনার সালেটা দিয়ে দিব কিছু টাকা দেন, উনতে খায় টাকা খায়। পরে যেমন শেষ পেলাম যে শুনে আমার সাল মারা গেছে, তো মনে করেন মারা গেছে অতদিন লোক মারা গেছে, এত টাকা খাই গেছে দাঁড়ালে। তো মনে করেন আমার সালে মারা গেছে, তো কি করবে দালালে ফোন দেয় আপনার সালটা মারা গেছে, 5 লক্ষ টাকা লাগবে, যদি লাখ ভাঙা একই মনে করেন ওই যে 5 লাখ হলো, 10 লাখ হলো, এরকম থেকে 300 টাকা খাওয়া হয়ে যায়। লোক লাস্টে পাবি লাস্টে তো মরে খুঁজতে আছে, কিভাবে খুঁজে না বলি। আমার সাথে একটা লোক ছিল, পায়েরটা পুরা উঠলো, কারণ এই লোকটা বলছিলাম ভাই আপনি পুরো গাইলেন না, অন্তত লিবিয়া শহরে কাম নাই, আপনাদের এরকম ভাবে রাখেন না, না লোক আছে এরকম ভাবে রাখে, আপনার বাচ্চা কিনে পারবে না, আপনি গাওয়ায় না, এরকম সমস্যা হবে না। তো চালাইছে, চালানোর পরে কদিন এত বড় হয়েছে, কদিন আমার ব্লেড আছে না, ব্লেড দিয়ে আমি আগুন পুরাই করে পাওয়াটা খাওয়াচ্ছি, আমি করে ফুল ড্রাই করতাম প্রতিদিন, এক বোতল হাফ বোতল ফুল ড্রাই করতাম, করতে পরদিন দেখি পা পুষে যাওয়া লাগছে, এই পা পুষে যাওয়া লাগছে, করতে আমি এক ভাইরে বলছিলাম যে কেমন দেখতে হচ্ছে ভাই লোকটা বন্ধ হয়ে যেতেছে, বলছে আমার কাছে না, আপনি কোনো বাংলাদেশে শুনলেন যে স্বাস্থ্য মানে সমস্যা না হয় যে লোক মারা গেলে কি পাশে এস করা আছে পলিটিন এস করা আছে, এস করে বইলে আর মনে ফেলে দিয়েছে। শুনে লোকটা মনটা খারাপ হয়ে গেল, আমার মনটা খারাপ হয়ে গেল, দাঙ্গারে এ কথা বলে কি বলতে পারবো। একটা মানুষের লিবিয়াতে একটা মানুষের কোন দাম নাই। লিবিয়াতে যারা এই কুকুর পালে, কুকুরকে যে ভালো প্লেটে খাবার দেওয়া একটা লিবিয়াতে যারা বাঙালি, যারা আমরা টাকা পয়সা দিয়ে আছি
তারাও মূলত এই বৃত্তি খাবার খেতে পারে কি পরিমাণ কষ্ট হচ্ছে এটা পেতে হয় পরে বলে তো মনে করেন আমরা যে বলছিল যে লোকটা মারা গেলে স্কুলে বইরা মরে ফেলে দিয়ে আসলাম। তারপরে ওই ক্যাম্প আস্তে আস্তে ক্যাম্প ছাই দিল, অন্য ক্যাম্পে গেল। তো যে কথা বলছে আমাকে চুক্তি লোক করতে পারেন এবার জীবনে। তো অন্য ক্যাম্প চেঞ্জ করলো, অন্য কোথায় গেল। মিশ্রতা গেম হবে জন্য বলছে। তো পাহাড় বেয়ে উঠা লাগবে, এই লোকটা তুমি তাও পৌঁছে গেছে, লোকটা কেন উঠবে? তাও ওই জন্য তারা বলছিল আমার বদলে ওই লোকটা দিয়েছিল, লোকের মারা যাবে ট্রিটমেন্ট চলবে, সেই কারণে লোকটা দিয়েছিল। তো 26 জন চলে গেছে পাহাড় বেয়ে, 27 জন লাস্ট ছিল, 27 জন হচ্ছে পড়বে, একজন চলে গেছে, 26 জন যে প্রতিদিন চলে গেছে, ওরও হয়ে গেছে পাহাড়ে উঠে গেছে। লিফ্ট ধরে নিয়ে এসে বাসায় রাখছে, আমার সাথে সাথে আর ক্লান্ত হয়ে পড়ছে। আর ক্লান্ত যখন মন ভেঙে গেছে, মোটরটা করলাম না, চলে গেছে, কি করলাম তো আস্তে আস্তে ভর্তি মনে করেন তাকে একবার পুরো কেনা গেছে, তিনি জবান বন্ধ হয়ে গেছে, কিছু পারে না। এরকম এই মোটা লোক 11.5 বছর দুবাই ছিল, তারপরে মনে করেন সে কি করলো, মনে করেন লিবিয়া ঢুকছে, নতুন দিয়ে লিবিয়া ঢুকছে, 11 বছর দুবার থাকে লিবিয়া আসে, আসার পরে কি করলো, ওই সব পরিস্থিতিটা পড়ছে, প্রতিবেশী লোকটা আস্তে আস্তে ছিল জানেন, আজকে মারাই গেল, মারাই গেছে। মারা আমি লাইট ধরে দিয়েছিলাম দেখি গোস্ত হয়েছে বাবা লাগছে, আর ফিলান লাগাইছে, ফিলান লাগছে ঘরে। ডাক্তার তো নিয়ে যাবি না, কেমন ডাক্তার তুমি কি হয় বলবি, যে লোকটা ছিল কোথায়, ওর ক্যাম্প কোথায়, ওর ভাই কোথায়, ওর পাসপোর্ট কোথায়, নর্মাল করে ডকুমেন্ট লাগবে, ডকুমেন্ট থাকবে কোথায়, সেগুলো প্রত্যেক চলে আপনার ক্যাম্প প্রজেক্ট হয়ে যাবে, এখানে ওরা ডাক্তার নেয় নেই। তো মনে করেন লোকটা আসছে, আমি লাগিয়ে দিয়ে এলাম রাত্রে, লোকটা মারা গেছে। কি করলো, আমাদের দালাল ছিল, দালাল বলছে কি এই লোকটা মারা গেছে, যে কই বুঝতে পারবি যে লাস্টটা মরুভূমিতে খিচে যে ফিরে পারবি, আর আমি একটা ফ্রি গেম উঠে যাওয়া পারবো, ফ্রি গেম উঠে যেত, 1 টাকাও নিবো না, ফ্রি গেম উঠে যাবো। তো মনে করেন সেই ভয়টা আমাদের ধরাপালির যাবজ্জীবনের জেল, কি করবি, ওই সাহস করে দুটো লোক করলো, ভাই আমি পারবো, সমস্যা নাই, আমি কত দেখতে পারবো, এই কইয়া মনে করেন মরা লাশটা কম্বলে পেঁচাইয়া বসাইয়া এরকম বসাইয়া এনে রাখলো, লাশটা 15 মিনিট ছুটে এলো, 15 মিনিট ছুটছে গাইয়া চলে আসলো। তবে একটা কথা কি জানেন ভাই, যে ভাই এই নিজের সরে ভাই যে কি একটা জিনিস করছে তাকে বুঝি না, কি আমি যদি এই ভিডিওটা বলতেছি যে ভাই আসে না এই বিশেষ করে আমার কথাগুলো যারা আইছে তারা তাকে বুঝি না ভাই, ভিডিও সম্বন্ধে কি জিনিস তার সাথে ঘটে তারা তাকে বুঝি না ভাই, জিনিসটা বুঝছেন, ফেস টু ফেস হয়েছে, বাস্তবতা কি জিনিস তারাই বুঝছে, জিনিসটা বুঝতে পারছেন। আসলে দর্শক কোনো কিছু বলার মতো ভাষা নাই। একটা সুস্থ মানুষ, তার অনেক স্বপ্ন ছিল, অনেক আশা আকাঙ্ক্ষা বাসনা ছিল, সে লিবিয়া দিয়ে ইতালি আসবে, অনেক স্বপ্ন নিয়ে আসে, লিবিয়াতে আছে, আসার পরে তার একটা অসুস্থতা দেখাতে, এই অসুস্থতার ট্রিটমেন্ট না পাওয়ার কারণে এই লোকটা ধীরে ধীরে আস্তে আস্তে সেই লোকটা মারা যায়। এবার অবস্থাটা বুঝেন, একটা লোক অসুস্থ হওয়ার পরে আস্তে আস্তে লোকটা যদি মারা যায়, লোকটা কতটা কষ্ট, কতটা নির্যাতনের শিকার হয়ে লোকটা মারা গেছে। তো সেই জন্য যারা আসার পরিকল্পনা করতেছেন, যারা ভাবতেছেন যে লিবিয়া দিয়ে ইতালিতে আসবেন, তো আমাদের ভিডিও থেকে আপনারা যদি শিক্ষা না নেন, আমাদের ভিডিও থেকে, আজকের ভিডিও থেকে যদি আপনারা যদি এটা না বুঝতে পারেন, তাহলে আমি বলবো যে আপনার বোঝার মতো শক্তি নাই ভাই। পরে বলে আমার একটা বন্ধু খাইছে কালাবাসি বলছে, কিছু লোক পরে মিলে চলে গেছে, লোক উপরে উঠে গেছে, সারা মরুভূমি নাম শুনছে, পৃথিবীর ভিতরে 1 নম্বর আছে সারা মরুভূমি। সারা মরুভূমিতে মনে করে আমার বন্ধু আস্তে কিছু দূর গেল, যাইতে দেখে কিন্তু আর স্কুলে না, কিছু খাবার দাবার কিছু নাই, সারা মরুভূমিতে কোনো ফুল কিনা কিছু নাই, এদিকে তাকালে খালি মরুভূমি দেখা যায়। তো মনে করেন ওই দেখে আমার বন্ধু বলে হাঁটতে আছে, কি করবি আল্লাহ ডাকতেছে, কি করে ভাই, তখন হাঁটতে পাহাড় পাইছে হইতে পাহাড় উঠছে, পাহাড়ের বর্ডা নাই, কি করবি 15 মিনিট গড়ে উঠছে, উঠার পরে পাহাড়ে আর চলো নিচে নামা পায় না, উঠাও পারে না, কি করবি ওই জায়গায় রয়ে গেছে। ওই কাকুলোকে আমি শুনছি আমি মারা যাবো, আমি দেখে চলতেছি না, আমি কি করবো, পানি হলে আমি পানি খাবো। তো কি করলো, নিজের ঠোঁট নিজে ফাটাইয়া রক্তটা রক্তটা খাইলো, পরে নিজে মুখে পরে খাইলো, মুখে পাই না
পানি খেলে না থাকলে মুখে রেখে কি হবে অবস্থাটা বুঝেন, মানে একটা মানুষ কি পরিমাণ নির্যাতন, কি পরিমাণে কষ্টের মধ্যে থাকলে একটা মানুষ এই কাজটা করতে পারে। আপনারা কখনো একটা সুস্থ মানুষ নিজের শরীরে আঘাত করার কিছু বানাইবেন না, বা নিজের রক্ত নিজে খাবেন না, বা এই যা বলা হয় প্রস্রাব করার পরে প্রস্রাবও কেউ খাবেন না। এটা সুস্থ মানুষের কাজ না। একটা মানুষ কতটা নির্যাতন, কতটা কষ্টের মধ্যে পুরা এগুলা কাজ করছে, আসলে বাস্তবতা অনেক কঠিন। সেজন্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বার্তাটাই দেওয়া আমরা বারবার দিতেছি যে আপনারা যেন শিক্ষা গ্রহণ করেন। কেউ যদি আসতে চাচ্ছে সে যেন আমাদের এই ভিডিওটা বারবার দেখে, প্রয়োজনে তার ফ্যামিলিকে দেখা যেন বারবার দেখে। ভাই পরে তো মনে করেন এই লোকটা কি করবে পানি পায় না তো লোক কখনো পার পায় যদি নামছে মারা যাবো যেমন লাভ মানে নিজের মতো কিছু যে খাওয়া লাগে আমি যেমন লাভ পানি অনেক কিছু নাই কি হয় বাঁচবো আমি ঠিকই আমি সামনে গেলাম সামনে যে বাচ্চা দিলাম সামনে খাওয়া দাওয়া কিছু নাই তো যাইবো আউট হয়ে নাই মরি যাচ্ছে ছিল সবাই দেখি না আমার মরেছি না অন্য কোনো লোক পাহাড়ে নামলো, নামার পর প্রচুর আস্তে আস্তে 2-3 মিনিট পাহাড়ে দেখি পরে কালার আসলাম, কালার নিয়ে গেল, নিয়ে পরে বাসা নিয়ে গেল, বাসা নিয়ে গেল দালালে ঘুরে দিল, দালালে অবস্থা রিসিভ করলো, ব্যবস্থা রিসিভ করলো। তো দালাল রিসিভ করছে ঠিকই, দালালে নিয়ে মনে করেন ওরা এই বিপদের থেকে আইছে, তাদের থেকে আবার টাকা চাইতেছে 10 লাখ আবার চাইতেছে, আবার চাইতেছে। তোরা কি করবি মাঠে টানতে নিয়ে গেলে আবার দালালে আবার নেওয়ার পরে কি বাইন্দা আর দেওয়াল তুল ভেঙে পলাইছে আবার পলাই অন্য গেছে ওই যে আবার ধরা গেছে ওই যে আবার ধরা গেছে অনেক এমন একটা দূর জায়গা নিয়ে জেলে পরে রাখি দিয়েছে পরে অবস্থা সাড়ে না কি 9:30 ঘন্টা এটা সিদ্ধান্ত আমি তো আসলে ভাইয়ের লম্বা কথার মধ্যে আপনারা এটাই বুঝতে পারছেন যে আসলে লিবিয়া দিয়ে আসাটা অনেক কষ্ট। কেউ লিবিয়া দিয়ে আসা চিন্তা ভাবনা থাকলে দয়া করে এই ভিডিও থেকে শিক্ষা নিবেন, ভাইয়ের কষ্টটা থেকে শিক্ষা নিবেন, ভাইয়ের যাদের কথা বলেছে তাদের থেকে শিক্ষা নিবেন। আশা করি আপনাদের জন্য, আপনারা বোঝার জন্য এই ভিডিওটা আপনাদের জন্য যথেষ্ট। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এই বিষয়ে তথ্য আরো সামনে আরো ভিডিও আসবে। সহকারে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।